উপদেষ্টাদেরও কথাবার্তা কম বলা উচিত, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন অনেকেই। এখন দেখেন সমস্যাটা কি, আমাদের ইলিশ কিন্তু চলে গেল ৩,৫০০ টন ইলিশ এখন দিদিদের দেশে চলে যাক, ইলিশ দেখ সম্পর্কটা ভালো হলে ইলিশ যাওয়ার পরপরেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে বলেছেন যে বাংলাদেশিদের পেলে গাছে উল্টো করে ঝুলানো হবে। এইটার নাম বন্ধুত্ব? এই ভাষা তো দানবের ভাষা, ফ্যাসিস্টদের ভাষা, আওয়ামী লীগের ভাষা। এটা তো কোনো মানুষের ভাষা না। এটার একটা জবাব দেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা। কথাবার্তাটা মান্দা সোজা করে বলতে শেখেন, কারণ আপনারা দেখলে আমার মনে হয় কখন টোলে পড়ে যায়। মাজা সোজা করে কথা বলতে শেখেন। আপনার পার্বত্য চট্টগ্রামের মধ্যে আবার লেলিয়ে দেওয়া হয়েছে ঝামেলাগুলো, আপনি ভদ্রতা বলতেছেন। আপনারা কুকুরে কামড়াচ্ছে, আপনি বলতেছেন রবীন্দ্রসঙ্গীত শোনো। আপনারা কুত্তায় সাপে কামড়াচ্ছে, আপনি সংবিধানের আলতু ফালতু ধারা দেখাচ্ছেন। কুকুরের সাপ কি সংবিধান বোঝে? তার জন্য যেটা দরকার সেটা মাথা সোজা করে দাঁড়াতে হবে। মাথায় রাখবেন, আপনি দুর্বল না। বাংলাদেশের জনমানুষের সমর্থন তো আপনাদের সাথে আছে, তা আপনাদের মাজা লেকর বেকর করে কেন? লেকর বেকর মাজা দিয়ে যুদ্ধ করবেন? আরে ভাই সরেন না। আমার কিন্তু তাদের প্রতি কোনো অশ্রদ্ধা না। আমি বলতেছি কথাবার্তা স্পষ্ট করে বলা শেখেন। এটা পরিষ্কার সূর্য লোক, এখন স্পষ্ট করে কথা বলতে হবে। আপনার পানির ব্যাপারে সমস্যা সমাধান করতে হবে, ভদ্রতা দেখানোর জায়গা নাই। বাংলাদেশ যতবার মোকাবেলার পথে গেছে ততবারই ভারত এসে হাত ধরছে, ভাই 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 আমরা সমাধান করতেছি। পানি দেয় না ফারাক্কা দিয়ে আটকায়। মৌলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ, তারপরে পৃথিবীর ইতিহাসে সেই একবারই ভারত জাতিসংঘের থেকে যে ক্ষমা টমা চেয়ে পানি চুক্তি করেছিল। তারপর থেকে তো তোষামদের লাইন এসে বললো আব্বা আম্মা দিদি দাদা পা ধরে ধরে বাংলাদেশের শাসন ক্ষমতা গেছে, সেনা প্রধান হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকে সাঁড়াশি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় দেশ কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে। এরা আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে। আজকে তরুণদেরকে দেখেন, তরুণদেরকে মূল্যায়ন যদি আপনি না করেন, তাহলে আগামীতে যদি আবার সংকট আসে, সেই সংকটকে মোকাবেলা করবে। ৯০-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা, সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে তরুণরা, ৭১-এর মুক্তিযুদ্ধ করেছে তরুণরা, ৫২-এর ভাষা আন্দোলন করেছে তরুণরা, সর্বত্র তরুণরা, সব কিছু বিজয় অর্জন করেছে তরুণরা। সেই তরুণদেরকে আপনি এমপি বানাবেন না, মন্ত্রী বানাবেন না? আগামী জাতীয় সংসদে ন্যূনতম ১৫০ জন তরুণ এমপি আমরা দেখতে চাই। ১৫০ জন। বিএনপির পক্ষ থেকেও তরুণদেরকে মূল্যায়ন করতে হবে। আর গণ অধিকার পরিষদ তো তারুণ্যের প্রতীক। জামাতের পক্ষ থেকে তরুণদেরকে মূল্যায়ন করতে হবে। ১৫০ জন তরুণ এমপি আগামীতে জাতীয় সংসদে থাকতে হবে। তরুণদেরকে অবমূল্যায়ন করে তাদেরকে বাদ দিয়ে এই রাষ্ট্র কখনোই পুনর্গঠন করা সম্ভবপর হবে না। এবং সর্বশেষ বলবো, আজকে সংবিধান নিয়ে প্রশ্ন আসছে, সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন? যেটি হোক না কেন, যাই করতে চান না কেন, ৬টি কমিশন গঠিত হয়েছে। এই ৬টি কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে, প্রস্তাবনা তৈরি করতে হবে। দলগুলোকে মূল্যায়ন না করে, তাদের মতামত উপেক্ষা করে রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর হবে না। সুতরাং যা কিছু করেন, আমরা গণ অধিকার পরিষদ আপনাদেরকে সহযোগিতা করছি। সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায়। সবাই বলছে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এই সরকারকে আমরা আশ্বস্ত করতে চাই, বিপ্লবী ছাত্র জনতার সরকার, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার আমরা পেয়েছি। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্র সংস্কার করতে হবে, সমস্ত প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। কারণ আগামীতে যে সরকার ক্ষমতা আসবে, তিনি করবেন কি করবেন না সেটি আমরা কেউ জানি না। আমাদের সরকারের মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার করব। আইনজীবীরা আজকে যে আলোচনা করেছে, আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে আইনজীবীবৃন্দ রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আইনজীবীরা সামনে বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে আইনজীবীরা জাতীয় সংসদে এমপি হিসেবে তাদের বক্তব্য রাখবে, বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সেই ধরনের একটি বাংলাদেশ গঠনে আইনজীবী অধিকার পরিষদকে বলবো, আপনারা এগিয়ে যান। গণ অধিকার পরিষদ
আপনাদের কোনো কাজে কখনোই হস্তক্ষেপ করবে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।